ঋতুচক্রের পালা বদলে হেমন্ত পেরিয়ে এসেছে শীতকাল। জানুয়ারি মাসের শেষ রাতে আবহাওয়া যখন থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই, আমি একটি কাজের সূত্রে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায় নিজের বাইকে করে ফিরছিলাম। রাত যত ঘন হচ্ছে ঠান্ডা হাওয়া যেন ততই আমার জ্যাকেট ভেদ করে হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। আমার মাথা থেকে পা পর্যন্ত জুতো, মোজা, গ্লাভস, জ্যাকেট দিয়ে সম্পূর্ণ ঢাকা। তা সত্ত্বেও এই হাড় কাঁপুনি ঠান্ডাটা যেন গায়ে আর সইছে না। তাড়াতাড়ি যে বাড়ি পৌঁছব তারও উপায় নেই। বাইকটাও জোরে চালাতে পারছি না। ঘন কুয়াশায় চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, সবটাই প্রায় অস্পষ্ট। ঠান্ডা বাতাস হু হু করে বইছে। রাতের বেলায় অলস কুয়াশার চাদর ভেদ করে পাহাড়ি রাস্তায় বাইক চালানো যেন একটা অন্যরকম রোমাঞ্চের ছোঁয়া দেয়। চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার জন্য দৃষ্টি বেশি দূর প্রসারিত হল না। ঠান্ডা হাওয়ার বেগ ক্রমশ বেড়েই চলেছে যেন। আশেপাশের পরিবেশটা কেমন যেন নির্জন, নিশ্চুপ। আরো প্রায় 35 কিলোমিটার পথ যাওয়া বাকি। ঠান্ডা, বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় ঘন্টাখানেক তো লেগেই যাবে। দাদা, হ্যাঁ, এরকম জনবসতিহীন জায়গায় কে আবার ডাকবে আমায়? মনের ভুল হয়তো। বাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে পেছন ফিরে তাকাতেই দেখি দূরে লাইট পোস্টার নিচে কে যেন একটা দাঁড়িয়ে আছে। একটু মনোযোগ দিয়ে দেখতেই বুঝলাম একটি কম বয়সী মেয়ে ঠিক যেন আমার দিকে এগিয়ে আসছে। আশ্চর্য ব্যাপার, এই তো কিছুক্ষণ আগে এখানে তো কেউ ছিল না। এই মেয়েটা কোত্থেকে এলো? আর ব্যাপারটা হলো, মেয়েটা এইরকম এক নিশি রাতে এরকম শুনশান জায়গায় কি করতে এসছে? আমাকে চেনে নাকি? মেয়েটার পরনে লাল চুড়িদার, মেঘের মতন ঘন নরম চুল, চোখগুলো এত গভীর, চিত্তাকর্ষক যে কেউ তার দিকে অনন্তকাল তাকিয়ে থাকতে পারবে। তাকে দেখে আমার শরীর মনে একটা ভীষণ মুগ্ধতা এলো। দাদা দেখুন না, সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একটা গাড়ির অপেক্ষায়, লিফট চাইবো বলে, কিন্তু কোনো গাড়িই তো পাচ্ছি না। এতটা রাত হলো, এমন একটা শুনশান রাস্তা, একা একা দাঁড়িয়ে থাকতে না আমার খুব ভয় করছে। আপনাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মনে একটু সাহস পেলাম, তাই একটু এগিয়ে আসলাম আর কি। কিছু কিছু মনে না করলে আমাকে ওই
আপার চক পর্যন্ত একটু লিফট দিতে পারবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই, আমার বাড়ি রায়চকে। আপার চক তো আমার বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়বে। আপনাকে নামিয়ে দেব, কোনো অসুবিধে নেই। উঠে বসুন। রাত যত বাড়ছে ঠান্ডা যেন ক্রমশ তার নিজের স্বাভাবিক মান কমিয়েই যাচ্ছে। আমরাও ওই ঠান্ডা হাওয়া ভেদ করে ক্রমশ সামনের দিকে এগিয়ে চললাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম পেছনে বসে মেয়েটি ঠান্ডায় কাঁপছে। এই অসহ্য ঠান্ডায় এই সামান্য পাতলা চুড়িদারে কি গায়ে ঠান্ডা সয়? কি হলো দাদা, এখানে থামলেন যে? আমাদের তো আরো অনেকটা পথ যাওয়া বাকি। নাও, এটা পরে নাও। এবার একটু হলেও তোমার ঠান্ডাটা কম লাগবে। না না, এইসবের কি দরকার? আমার ঠান্ডা লাগছে না, আমি ঠিক আছি, ইটস ওকে। আরে তুমি কাঁপছো, জোরে হাওয়া চলার জন্য বাইকে ঠান্ডাটা একটু বেশিই লাগে। আরে জ্যাকেটটা পরো পরো, আরে পরে নাও। জ্যাকেটটা আমি পরলে আপনি কি পরবেন? বাইকের সামনে বসে তো আপনি গাড়ি চালাচ্ছেন, তাহলে ঠান্ডাটা তো আপনার বেশি লাগবে। আরে অত না ভেবে জ্যাকেটটা পরে নাও তো। লেট হচ্ছে, এখন অনেকটা পথ যাওয়া বাকি। টেক ইট। বলছি, আপনার নামটা কি জানতে পারি? কৃতিকা, কৃতিকা ডিসুজা। বলছি কৃতিকা, এত রাতে এই শুনশান জায়গায় একা একা কোথা থেকে ফিরছিলে? তোমার সাথে কেউ ছিল না? মানে কোথাও গিয়েছিলে নাকি? আমার এই প্রশ্নগুলোর কোনো উত্তর পেলাম না। আমি ভাবলাম গাড়ি চলায় আমার কথা ওর কান পর্যন্ত পৌঁছয়নি, মানে শুনতে পাইনি। কিছুক্ষণ পর আমার মনে হলো আমার বাইক চালাতে একটু অসুবিধে হচ্ছে। মনে হচ্ছে আমার বাইকের ওজনটা হঠাৎ করে বেড়ে গেছে, নাকি কেউ যেন পেছন থেকে বাইকটাকে টেনে ধরে রেখেছে। এগোতে যথেষ্ট কষ্ট হচ্ছে। আর বেশিক্ষণ নেই, এই তো লাচুংয়ের চা বাগান, তারপরেই তো আপার চক। হ্যাঁ, আমরা প্রায় এসেই গেছি। আমি একথা বলার পরও মেয়েটার কাছ থেকে কোনো সাড়া পেলাম না। বাড়িতে তোমার কে কে আছে কৃতিকা? আমি দেখলাম ও আমার কাঁধে কেমন যেন শক্তভাবে চেপে ধরছে। ভাবলাম ঠিকঠাক বসতে পারছে না, তাই বোধহয় চেপে ধরে বসেছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার কাঁধের দিকে ওর হাতের চাপটা ক্রমশ বেড়েই যাচ্ছে, ব্যথা করতে শুরু করেছে। কৃতিকা, কি করছো? হ্যাঁ, ও সরি সরি, আই এম রিয়েলি সরি, আমি সত্যি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার লাগেনি তো? দেখি। না, ঠিক আছে।
বলছি, আমাকে আপনি এখানেই নামিয়ে দিন, আমি এখানেই নামবো। আমি আশ্চর্য হয়ে চারিদিক ভালো করে লক্ষ্য করলাম। জঙ্গল ছাড়া তো কোনো জনবসতি আমার নজরে এলো না। ঠিক সামনেই একটা কবরস্থান চোখে পড়ল। এখানে এখানে কোথায় থাকো তুমি? চারিদিকে কোথাও তো কোনো মানুষজন, ঘরবাড়ি দেখতে পাচ্ছি না। আরে ওই তো, ওইদিকে একটা কবরস্থান দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা। ঠিক ওই গেট, তার পাশ দিয়ে ঢুকলে একটা চাপা গলির মতো আছে, সেখান থেকে আর 2 মিনিটের হাঁটা পথ। আর ইউ শিওর? তুমি যেতে পারবে তো, নাকি আরেকটু এগিয়ে দেব? আরে না না, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাই। আপনি যে এতটা সাহায্য করলেন আমাকে, আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। এত দূর যখন এসে গেছি, বাড়ি পর্যন্ত নামিয়ে দিলে সেফ ফিল করতাম আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যেতে পারবো, আপনিও বাড়ি যান, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট। ঠিক আছে, সাবধানে যাবেন। চলি তাহলে, গুড নাইট। যা, জ্যাকেটটা তো আর ফেরত নেওয়া হলো না, একদম ভুলে গেছি। ও তো আমার জ্যাকেটটা পরেই চলে গেল। আচ্ছা থাক, কাল না হয় বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার পথে সেখান দিয়ে ফিরব। কাল রাতে কৃতিকা হয়তো এই গলিটার কথাই বলছিল। আচ্ছা দেখি তো ভেতরে গিয়ে ও আছে কি না। আমি গেট দিয়ে ঢুকেই কবরস্থানের সামনে দাঁড়ালাম। পশ্চিম আকাশে সূর্য অনেকক্ষণ আগেই ঢলে পড়েছে। চোখ পড়ল ঘাসের কিনারা ঘেঁষে ঘেঁষে পড়ে রয়েছে বেশ কিছু কবর। জায়গাটা কেমন যেন নিস্তব্ধ। আমি গলিটার দিকে যাব বলেই ভাবছিলাম, পেছন থেকে কে যেন বলল, কে এখানে, কে চাই? আমি একটু চমকে পেছনে ঘুরতেই দেখলাম এমন এক নির্জন কবরস্থানে আচমকা ঝোপঝাড় মারিয়ে একটা লোক বেরিয়ে এলো। কেমন উস্কো খুস্কো চুল, এক গাল ভর্তি দাড়ি, ময়লা তেলচিটে জামা কাপড়, ফোকা ছিপছিপে চেহারা। লোকটা আমার দিকেই এগিয়ে আসছে। আপনি কে? আমি পিটার। এই নির্জন কবরস্থানটা আমি দেখাশোনা করি আর ওদের সাথে কথা বলি। আপনি এখানে কেন এসছেন? রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যান। জানেন না
রাতে করে কবরস্থানে একা থাকতে নেই, একা থাকতে নেই। এখানে এই কৃতিকার বাড়িটা কোথায় ঠিক বলতে পারবেন? না না, এখানে কেউ থাকে না, আপনি চলে যান এখান থেকে। না মানে আমার একটা জিনিস ওর কাছে আছে, ওটা নিতে আসছিলাম। আপনাকে বলছি তো, এখানে আমি ছাড়া কেউ থাকে না। আরে কি আশ্চর্য, কাল রাতেই তো ওকে আমি নিজে বাইকে করে ওর এই সামনের রাস্তাটা নামিয়ে দিয়ে গেলাম। আমি বলছি তো, এখানে কেউ থাকে না। আর ও তো নিজেই বললো ওর বাড়িটাই কবরস্থানে কি একটা গলি আছে, গলিটার পাশেই। কেউ থাকে না মানে কি যারা বলছেন? আমি কি আপনার সঙ্গে রসিকতা করছি নাকি? তাই মনে হচ্ছে আপনার? বুঝেছি, আসুন আসুন আমার সঙ্গে। আমরা দুজনে একটা কবরের সামনে গিয়ে উপস্থিত হলাম। কবরটি ঘিরে কেমন যেন একটা গভীর বিষণ্ণতা। হঠাৎ লক্ষ্য করলাম সেই কবরের উপর পড়ে থাকা আমার জ্যাকেটটার দিকে। এই তো আমার জ্যাকেট। চারিদিকে নির্জনতা যেন আমাকে কিছু বলতে চায়। এটা এখানে এলো কি করে? জ্যাকেটটা নিতে গিয়ে যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। অসম্ভব, অসম্ভব! কৃতিকা ডিসুজা কি করে কি করে এমন হলো? কি করে? আমার তো ঘটনাটা সঠিক জানা নেই। অনেক ছোট থাকতে বাবার মুখে শুনেছি এই মেয়েটা নাকি তার হাজবেন্ডের সাথে এখানে ঘুরতে এসেছিল। ফেরার পথে একটা ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়। ছেলেটার বডি খুঁজে পাওয়া যায়নি। সকালে মেয়েটিকে ওভাবে মৃত পড়ে থাকতে দেখে এখানকার কিছু স্থানীয় লোকজন মেয়েটিকে এনে এখানেই কবর দেয়। বিষয়টি যাতে প্রশাসন অবধি না যায় এই জন্য আর কি। কথাগুলো শোনার পর আমার পা থেকে মাটি সরে যাওয়ার মতন পরিস্থিতি। আমার সাথে যে এরকম একটা অবিশ্বাস্য ঘটনা হয়ে যাবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। কেমন যেন এক অন্যরকম অনুভূতি আমাকে ক্রমাগত গ্রাস করতে লাগলো। পিটারের ঘটনাটা যদি সত্যি হয়, কাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা কি মিথ্যে ছিল? কিন্তু সবটাই তো স্বাভাবিকের মতো হয়েছে আমার সাথে, নাকি আমার স্বপ্ন ছিল মাত্র? আমার মাথায় যেন বিভিন্ন প্রশ্নের স্রোত উথাল পাথাল করছিল। কাল রাতে ঘটে যাওয়া প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে স্পষ্টভাবে ফুটে উঠল। দাদা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না, তাহলে
আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।